শুভেন্দু অধিকারী কে মুখ্যমন্ত্রী রাইট চয়েস। যাদের নেতা যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে চৌঠা মেতে দেখা হবে, এদিকে চৌঠা মেতে ওনাকে খুঁজে পাওয়া যায় না, তাদের এই হাল। নতুন তো কিছু না। এটা আমি স্বপ্নেই ভাবতে পারি নাই, এবং স্বপ্নের ভাবাটাই ভুল। কিন্তু আমাদের মোদিজি যে এরকম ভাবনা আনতে পারেন, এটা সে ভাষায় প্রকাশ করা যাবে না। তৃণমূলের ব্যক্তি কুৎসার বিরুদ্ধে জবাব দিয়েছে, সুতরাং তৃণমূল সম্পর্কে আর কিছু বলার নেই, কারণ বাংলার মানুষ বড় জবাব তাদের দিয়েছে। এখন প্রশ্ন আমাদের মানুষকে কৃতজ্ঞতা জানাবো, আর মানুষকে যা কথা দিয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সেই কাজগুলো যেন ঠিকঠাক করতে পারে। লড়াইটা কঠিন ছিল, কিন্তু আমি কর্মর উপরে বিশ্বাস করতাম। বলেছিলাম না, রাধা মাধব মন্দিরের সেবিকা কর্মনে বাধিকা রাস্তে মা ফলে সুখদ আছে না। কর্ম করে গেলাম। তারা আমার নাম অ্যানাউন্সের পর মিষ্টি বিতরণ করেছিল। বাড়ির পরিচারিকা থেকে একদম সরাসরি বিধানসভায় কলিতা মাঝি আউশ গ্রামের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন কলিতা মাঝি দিদি। বাংলাটা আপনাকে প্রথমেই স্বাগত। কেমন লাগছে বাড়ির পরিচারিকা থেকে একদম বিধায়িকা হয়ে গেলেন? দেখুন, এটা আমি স্বপ্নেই ভাবতে পারি নাই, এবং স্বপ্নের ভাবাটাই ভুল। কিন্তু আমাদের মোদিজি যে এরকম ভাবনা আনতে পারেন, এটা সে ভাষায় প্রকাশ করা যাবে না। যে একটা বাড়ির পরিচালিকাকেও বিধানসভায় নিয়ে যেতে পারে। একদম, মানে আগে যেরকম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সবসময় অভিযোগ করা হতো যে মহিলাদের সম্মান করতে পারে না বিজেপি, শুধুমাত্র তৃণমূলই সম্মান করে, কিন্তু এখানে তো মানে আমরা পুরো উল্টো ছবি দেখলাম। আপনি একজন মহিলা, তার উপরে বাড়ির পরিচারিকা ছিলেন, সেখান থেকে বিধায়িকা। ওনারা যেটা বলতেন ভুল ধারণা। তৃণমূলে যে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি একটা মহিলা, তা উনি কতটা সুরক্ষা দিতে পেরেছেন মহিলাদের জন্য, এটা তো ওনার কাছ থেকে আশা করি নাই যে রাত্রি 8টার পর মহিলারা বেরোতে পারবেন না। এটা কি আশা করেছিলাম একটা মহিলা হয়ে? আমাদের মহিলা দিদিভাইরা বোনেরা কত কাজ করে, কত হসপিটালে হোক, কারখানায় হোক, অফিস কাছারি করে বেড়ায়। তারা তো 8টার পরেই ছুটি হয় সম্ভবত। তাহলে তারা 8টার পরে কি করবে? বাড়িতে ফিরবেন না? এবার কি মনে হয় যে সুরক্ষা মহিলা? অবশ্যই হবে। আমি একটা নিজে মহিলা, তা আমি কি চাইবো না আমার মহিলাটা সুরক্ষা থাকুক? আমার গ্রামবাসীদের জন্য কি প্রতিশ্রুতি থাকবে, কি কাজ করবেন প্রথমেই? দেখুন, আউশ গ্রামবাসী যে কাজগুলো থেকে আমাদের কেন্দ্র সরকারের যে প্রকল্প থেকে পেছিয়ে আছে, সেই সমস্ত প্রকল্প আমি তুলে ধরবো তাদের সামনে। মানে বিধানসভায় যেহেতু এখন আগে কি ছিল, সেন্ট্রালে এক সরকার আর রাজ্যে আর এক সরকার, সেক্ষেত্রে একটু দ্বন্দ্ব চলতো, কিন্তু এখন সেন্ট্রাল এবং রাজ্য এক হয়ে গেছে। আপনার কাজেরও অনেকটা সুবিধা। মানে প্রথমেই কি কাজ করবেন, মানে কোনটা কম রয়েছে আউশ গ্রামে? আউশ গ্রামের সব দিক থেকেই পেছিয়ে। জঙ্গলমহল এরিয়া, রাস্তাঘাট তো নেই, জলের প্রচুর সমস্যা, জল তো নেই জঙ্গলমহলে, এবং ঘরবাড়ি আদিবাসী এলাকা আছে। তৃণমূল যে 15 বছর রাজত্ব করলো আউশ গ্রামে, যিনি বিধায়ক ছিলেন, কি করলেন? দেখুন, ওরা করেছে, করে নাই তা বলবো না। ওরা নিজেদের চুরি করেছে, নিজেরা নেতা হয়েছে, নিজেরা 5তলা বিল্ডিং করেছে, নিজেদের ঘর বাড়ি করেছে। ওই তৃণমূলে যারা চটি চাটা ছিল তারাই, তাদের উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের উন্নয়ন হয়নি। এবার আপনি কি প্রতিশ্রুতি, মানে কোন কাজটা প্রথমে করবেন? দেখুন, আমার প্রথমেই একটা কাজ আছে, স্বাস্থ্য কেন্দ্র আগে। মানে আউশ গ্রামে স্বাস্থ্য কেন্দ্র নেই? আমি যেখানে বসবাস করি ঘুষকারা, সেখানে একটা ঘুষকারা স্বাস্থ্য কেন্দ্র বেহাল দশা। না ইলেকট্রিক আছে, না কোনো জল আছে, না কোনো ডাক্তার আছে, না কোনো চিকিৎসা আছে, না কোনো ওষুধ আছে। যা হবে বর্তমান রাত্রিতে আমাদের গরিব ঘরে, যে আমাদের একদম গরিব ঘরে যারা আছে, তাদের খুব অসুবিধা হয় যাতায়াত করতে। তাই আমার প্রথমেই একদম স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাবেন। একদম। শিক্ষা ব্যবস্থা নেই, শিক্ষা ব্যবস্থা, এবং তার সঙ্গে সঙ্গে জল, রাস্তা, ঘরবাড়ি। দাদা কি বলবেন, শুভেন্দু অধিকারী কে মুখ্যমন্ত্রী? राइट चॉइस। जोड़ का झटका धीरे से, और ममता बनर्जी धीरे से पार्टी खत्म हो जाएगी, क्योंकि ये सरकारी दल छिलो। এই পার্টিটা সরকার গেল, পার্টিটাও চলে গেল। আচ্ছা, আর কি বলবেন, মানে কোন মন্ত্রিত্ব আপনি? দেখুন, এটা আমাদের পার্টি ঠিক করে, আমাদের কেউ জানে না কি হবে, পার্টি ঠিক করে, পার্টি ঠিক করে। আপনি একজন এমন বিধায়ক, মানে বিধায়ককে হারিয়েছেন। সুজিত বসু রাজ্যের মন্ত্রী ছিল এবং চারবারের বিধায়ক। তিনি যতবার প্রচারে বেরিয়েছেন, উনি দাবি করেছেন যে তিনি বিজয় মিছিল করছেন। মানে কি বলবেন, তাকে আপনি হারিয়েছেন? কিন্তু বিজয় মিছিল করে ফেলেছেন আগেই।
তো সেই জন্য পরে আর করতে পারলেন না যখন সঠিক বিজয় মিছিল করার হতো। চিরটাকাল মিথ্যেবাদী, এসব আর নতুন কি। উনি তো বলেছিলেন 7 দিনেই প্রচার শেষ, ওয়াক ওভার দিয়ে দেওয়া হয়েছে। এবার ভাবো, যাদের নেতা যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে 4ঠা মেতে দেখা হবে, এদিকে 4ঠা মেতে ওনাকে খুঁজে পাওয়া যায় না, তাদের এই হাল। নতুন তো কিছু না। মানে এখানে আমি শুভেন্দু অধিকারীকে আজকে দেখলাম অমিত শাহজি নিজে ঘোষণা করলেন যে মুখ্যমন্ত্রী হিসাবে, মানে কি বলবেন? এটা তো কিছু বলার নেই আমাদের, এটা তো পশ্চিমবঙ্গের জনগণ চায়, জনতা জনার্দন তাদের ইচ্ছে অনুযায়ী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের লড়াকু নেতা, ঐতিহাসিক জয় দিয়েছে। প্রথমবারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকারে এসছে, ওনার জন্য দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 দুবার, এক আধবার না, দুবার, একবার নিজের জায়গায়, একবার ওনার জায়গায়। সুতরাং ভাবো, এর মতো নেতা হয় না। দাদা, আপনি যেখানে সুজিত বসু ছিলেন, এতদিন কাজ করেছেন, মানুষ সুজিত বসুকে মানুষ দাবি করেছে পেয়েওছে নাকি, কিন্তু সেখানে আপনি মানে বিধায়ক হিসাবে এলেন, চ্যালেঞ্জ তো থাকছে, মানে মানুষের জন্য বিধাননগরবাসী কি পেতে চলেছে? ডাক্তারদের এমনিতেই 24 ঘন্টা 7 দিন পায়, এটা ওনার কাছে নতুন হতে পারে। আমরা যবে থেকে ডাক্তার হয়েছি তবে থেকেই 24 ঘন্টা 7 দিন আমরা কাজে থাকি, শুধু আমাদের কাছে এটা নতুন নয়। আমি যেরকম ফুল টাইম ডাক্তার ছিলাম আগে, এখন ফুল টাইম বিধায়ক। বিধাননগরবাসী কি পাবে নতুন থেকে? নতুন ভাবে পাবে যেটা, সেটা দেখতে পারবেন 5 মাসের মধ্যেই, 5 বছরের নয়। আমরা এখনই আর কিছু বলছি না। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কালকে সরকার গঠন হোক, এবার ওনার সঙ্গে তখন আমরা বিধায়ক হিসেবে বসবো, বিধাননগরে যা যা চাহিদা সেটা ওনাকে জানাবো দাদাকে, এবং সেই অনুযায়ী আমরা কাজে এগিয়ে যাব। সময় 5 মাসের মধ্যেই বিধাননগর বুঝতে পারবেন যে আমরা কিরকম পরিবর্তন আনতে চলেছি। এবার আপনাকে যে নিয়ে যেটা জল্পনা শোনা যায়, আপনি যেহেতু স্পেশালিস্ট, একজন ক্যান্সার স্পেশালিস্ট, স্বাস্থ্য দপ্তর আপনাকে দেওয়া হতে পারে মন্ত্রিত্ব। আমরা একনিষ্ঠ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির এবং সংঘ পরিবারের বিচারধারার, আমাদের যা কাজ দেওয়া হয় করব। আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যেরকম কাজ দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে এখানে 1 নয় 7 জন ডাক্তারবাবু আছেন, প্রচুর ডাক্তারবাবু আছেন। আর ডাক্তার হলেই যে স্বাস্থ্য দপ্তর ভালো করে চালাতে পারবে এমনটাও নয়। আমাদেরকে যা দায়িত্ব দেবে প্রত্যেকটি বিধায়ক, যে 200 অধিক বিধায়ক আছেন, সবাই কিন্তু আমরা একই। আমার সঙ্গে রয়েছেন হালি শহরের যিনি নতুন বিধায়ক হয়েছেন বীজপুরের সুদীপ্ত দাস। দাদা, বাংলা হ্যান্ডে আপনাকে স্বাগত। প্রথমেই প্রথম বিধানসভায় মানে আপনার সম্বন্ধে অনেক রকমের মানে বিরোধীরা বলছিল আপনি জেল ফেরত আসামি, মানে তারপর আপনি তো বিধানসভায়, মানে কি বলবেন এই মানে? মানুষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ বীজপুরের মানুষ আমাকে নির্বাচিত করেছে এবং তৃণমূলের ব্যক্তি কুৎসার বিরুদ্ধে জবাব দিয়েছে। সুতরাং তৃণমূল সম্পর্কে আর কিছু বলার নেই, কারণ বাংলার মানুষ বড় জবাব তাদের দিয়েছে। এখন প্রশ্ন আমাদের মানুষকে কৃতজ্ঞতা জানাবো, আর মানুষকে যা কথা দিয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সেই কাজগুলো যেন ঠিকঠাক করতে পারে। মানে এই যে এত কুৎসা আপনার বিরুদ্ধে, কিন্তু কুৎসা তো কাজে লাগলো না, এবং তারপরেও এখন আপনার মানে সম্বন্ধে যেটা শোনা যাচ্ছে যে আপনি নাকি সমস্ত রাজনৈতিক দলের যেটা হয় যে বিরোধীদের বাড়িতেই থাকতে বলছেন, বাড়ি বাড়ি প্রচার করে যাচ্ছেন যে বিরোধীরা সবাই বাড়িতেই থাকুক, কেউ ভয় পাবেন না, মানে এই যে ব্যাপারটা মানে জবাব দিয়ে দিয়েছে। সুতরাং তাদের নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা স্লোগান ছিল যে ভয়হীন সমাজ, ভয়হীন বাংলা, আমরা সেটা তৈরি করছি। আর বীজপুর যে ভয়হীন হয়ে গেছে, বাংলায় ভয়হীন হয়ে গেছে, বীজপুর হয়ে ভয়হীন হয়ে গণতন্ত্র ফিরে এসেছে, তার সবচেয়ে বড় প্রমাণ আশ্রাপাড়া কলেজে 15 বছর পর এসএফআই ফ্ল্যাগ লাগিয়েছে, এবং সেটা তারা বলছে 15 বছর পর ফ্ল্যাগ লাগালাম। সিপিএম এর পার্টি অফিস জল করছে, হাসি হাসি মুখ লোকেরা বসে আছে, মানে গণতন্ত্র ফিরে এসছে। আরো একটা উদাহরণ, তৃণমূলের ভাইস চেয়ারম্যান, তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের টাউন প্রেসিডেন্ট, তারা পৌরসভায় যাচ্ছে গটগট করে, রুদ্রাংশু রায়, এবং গিয়ে বলছে যে এতদিন আসতে পারিনি, কাজ হয়নি। তাহলে ভয়হীন যে সমাজের থেকে বড়, আমরা তো আমাদের কথা আমরা বলছি না, সিপিএম বলছে, তৃণমূল বলছে। আমরা এটাই চেয়েছিলাম যে ভয়হীন সমাজ, সবাই সবার কথা বলবে। আপনার বড় প্রতিপক্ষ যিনি ছিলেন তৃণমূলের সুবোধ অধিকারী, তাকে আপনি হারিয়েছেন। এখন শোনা যাচ্ছে সুবোধ অধিকারী নাকি হালি শহরে বা বীজপুরের বুকে দেখা যাচ্ছে না, কি বলবেন? নেই, কিন্তু আমি ওনাকে অনুরোধ করব শাসকের পাশাপাশি বিরোধী থাকার অভ্যাসটাও করা ভালো, কারণ গণতন্ত্রে দুটোরই মর্যাদা আছে। গণতন্ত্রে শক্তিশালী বিরোধী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই ভূমিকা ওনার পালন করা উচিত। কারণ সবসময় আমি সরকারি পক্ষে থাকবো বা সরকার শাসকে থাকবো এটা ভাবা ঠিক নয়। আমরাও দীর্ঘদিন বিরোধী ভূমিকা পালন করেছি। উনি যদি সত্যিকারের রাজনীতিবিদ হয়ে থাকেন বা রাজনৈতিক লোক হয়ে থাকেন, তাহলে উনি বিরোধী ভূমিকা আশা করি পালন করবেন। কিন্তু দুঃখের বিষয়,
তৃণমূল এই সময়ের মধ্যে সমস্ত অরাজনৈতিক লোককে সিংহাসনে বসিয়েছেন, তারা কেউ রাজনৈতিক লোক নয়, ফলে স্বাভাবিকভাবে যেই গদি টলমল হয়েছে তারা পালিয়ে গেছে। একদমই, মানে যেটা এর আগেও বলা হতো যে তৃণমূল যেদিন হারবে তৃণমূল দলটাই নাকি উঠে যাবে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছিলেন কালীঘাটের বাড়িতে, 11 জন এমএলএ জয়ী বিধায়ক তারা কিন্তু যায়নি। মানে কি মনে হচ্ছে? তৃণমূল দলটা নেই তো, এটা একটা সরকারি দল ছিল, মানে সরকার স্পন্সর্ড দল ছিল, পুলিশ আমলা এরা দল চালাতো, ফলে স্বাভাবিকভাবে তার যখন পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, দলটা উঠে গেছে, রাজনীতির লোক সমস্ত অরাজনৈতিক লোক হয়েছে। তৃণমূল এই সময়ের মধ্যে, আমি আমার ব্যারাকপুর শিল্পাঞ্চল দিয়ে বলতে পারি, সমস্ত অ্যান্টি সোশ্যালদের তারা নেতা বানিয়েছে। মানে সমস্ত দলেই কিছু দুষ্কৃতি থাকে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু দুষ্কৃতীদের যদি একটা দল হয় তাহলে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে স্বাভাবিকভাবে যা হওয়ার হয়েছে, সবাই পালিয়েছে। হালিশহরবাসীর জন্য কি বার্তা? আপনি যেহেতু আপনি বীজপুরের এমএলএ হতে পারেন, কিন্তু হালিশহরে হালিশহর কাঁচাপাড়ার জন্য আমরা বলবো আমাদের প্রাণের শহর হালিশহরকে তুলে আনতে হবে, সারা পৃথিবীকে হালিশহরের ঐতিহ্য চেনাতে হবে, কারণ হালিশহরের এমন কিছু ঐতিহ্য আছে, সাধক রামপ্রসাদ সেনের হালিশহর, বিপিন বিহারী গাঙ্গুলির হালিশহর, রানী রাসমণির হালিশহর, ঈশ্বরীপুরীর হালিশহর, নিগমানন্দের হালিশহর, এত বড় ইতিহাস কম শহরের আছে। সেই ইতিহাসকে অন্তত সারা ভারতবর্ষকে চেনাতে হবে। ভাষা নেই বোঝানোর। যেইভাবে দুহাত তুলে শ্যামপুকুর বাসী আমায় আশীর্বাদ করলেন, শ্যামের বাঁশি বাজিয়ে দিলেন, সত্যি আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকব। আমি শ্যামপুকুর জনগণ, মহিলা সমাজ, যুব সমাজ, সমগ্র শ্যামপুকুর বাসীর কাছে। দিদি, মিঠুন চক্রবর্তী আপনার হয়ে লড়েছেন, মানে অন্যান্য বিধানসভায় এতবার মিঠুনদাকে পাইনি যতবার প্রচারে আপনি পেয়েছেন। সেই না, জায়গাটা কি কাজ করলো কোথাও? হয়তো অনেকে রিকোয়েস্ট করেননি, আমি রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু চোরাবাগানের ছেলে মিঠুন চক্রবর্তী, ওনার বাড়িতে আমায় ডাকতে লাগবে আমার মনে হয় না। উনি মনে করেছেন এই শ্যামপুকুর বিধানসভায় জনগণকে বিচার দেওয়াতে হবে, তাই উনি সময় বার করে নিজে আপনি এবারে জিতলেন, কি বলছে মানে মিঠুনদা প্রথম প্রতিক্রিয়া কি বলছেন আপনাকে? উনি আমার মাথায় আশীর্বাদ রাখলেন, আমি সেই আশীর্বাদের সম্মান রাখতে পারলাম, আমি ধন্য হলাম, আমার লড়াই সার্থক হলো, আমার জীবন সার্থক হলো। মানে চ্যালেঞ্জ তো খুব বড় চ্যালেঞ্জ ছিল আপনার কাছে, যেহেতু রাজ্যের মন্ত্রী, বিদায়ী মন্ত্রী শশী পাজা, সেই বিরুদ্ধে আপনি লড়াই করে জিতেছেন। লড়াইটা কঠিন ছিল, কিন্তু আমি কর্মর উপরে বিশ্বাস করতাম। বলেছিলাম না, রাধা মাধব মন্দিরের সেবিকা, কর্মণে বাধিকা রাস্তে মা ফলেষু কদাচনা। কর্ম করে গেলাম, তারা আমার নাম অ্যানাউন্সের পর মিষ্টি বিতরণ করেছিল, ওয়াক ওভার মেনে আমি আমার কর্ম করলাম। সাধারণ ঘরের বউ, সাধারণ ঘরের মেয়ে নিজের কাজ করলো, জনগণ আশীর্বাদ করলেন। আর এই লড়াইটা তো পূর্ণিমা চক্রবর্তী ভার্সেস শশী পাজা ছিল না, এই লড়াইটা ছিল সাধারণ মানুষ বনাম চোর তৃণমূল মমতা, নারী বিরোধী মমতা। তাই এই নারী বিরোধী মমতাকে আর নারী বিরোধী মন্ত্রীকে হারিয়েছে শ্যামপুকুর। এবার শ্যামপুকুরবাসীর জন্য কি প্রতিশ্রুতি থাকছে? মানে আপনি তো একটা নারী নিরাপত্তা, নারী সুরক্ষা প্রাথমিকতা থাকবে, স্বাস্থ্য শিক্ষা থেকে নিয়ে দুর্নীতি মুক্ত, সিন্ডিকেট মুক্ত, অবৈধ পার্কিং মুক্ত শ্যামপুকুর হয়ে গেছে।